নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক প্রতুল চন্দ্র গুপ্তের লেখা অলৌকিক গল্প রসা রোডের মোড়ে। এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আবার একটু থামলো কালীনাথ, তারপর ফের বলতে লাগলো তার কথা। বিপিন আমাকে বলল, তুই তো বোকানোস, দুদিন বস, সব শিখে যাবি, কাল থেকেই আয়। পরদিনই মাস্টারি ছেড়ে দিয়ে সকাল থেকে দোকানে এসে পুষতে লাগলাম। সকালে রুটি গুড় বন্ধ হয়ে গেল। বিপিন বলেছিল সে এখন 30 টাকা করে মাইনে দেবে। প্রথম দিন আমাকে 3টে টাকা দিয়ে বলল, এটা এখন রাখ, পরে মাইনের থেকে কেটে নেব। সাবান কিনে জামা কাপড়গুলো ভালো করে কেচে নিস। অনেক খদ্দের আবার এত ময়লা জামা কাপড় পছন্দ করে না। কাজ তেমন কঠিন নয়, 7 দিনে পাকা দোকানদার হয়ে গেলাম। একটা জিনিস চোখে পড়তে লাগলো, বিপিন ওজনে খদ্দেরদের ঠকাচ্ছে। এমন করে তেল মাপছে যে সব সময় কম দিচ্ছে, কিন্তু ধরা যাচ্ছে না। আর বাকি খদ্দেরদের খাতায় তো খুব মজা। যেখানে 1 টাকা 13 পয়সা হচ্ছে, সেখানে 1 টাকা 20 পয়সা লিখে রাখছে। তাছাড়া সবাই তো একসঙ্গে পুরো টাকা দিতেও পারে না। কিছুদিন পরে তখন দোকানের সামনে ভিড় একটু কমেছে। আমি বিপিনকে বললাম, বিপিন দা, একটু কথা আছে। এটা কি ভালো হচ্ছে? বিপিন বলল, কি বলছিস? আমি তো বলেইছি মাসের শেষে টাকা পাবি। আমি বিপিনদাকে বললাম, তা নয়, এই যে রোজ খদ্দের ঠকাচ্ছ, তা কি ঠিক হচ্ছে? বিপিন চোখ পাকিয়ে বলল, কিরকম? আমি বললাম, এই যে পাষাণ ঠিক করে ধরো না, তেল মাপবার সময় কারচুপি করো, ভালো মানুষ খদ্দের দেখলে তাকে সব সময় ওজনে কম দাও, এটা কি ভালো? বিপিন দাঁত খিঁচিয়ে বলল, কি আমার যুধিষ্ঠির রে, তোর হাতে দোকান থাকলে তো একদিনে তুলে দিতিস। আমি বললাম, তা হোক, অধর্ম করতে পারবো না। বিপিন রেগে বলল, যখন মাস্টার ঠিয়েছিলি তখন ধর্মের কথা মনে ছিল না? আমি বিপিনদাকে বললাম, তা যাই বলো, আমাকে দিয়ে এ কাজ হবে না। বিপিন বলল, বেরিয়ে যা, ও বেলা থেকে আর একদম আসবি না। আমি বললাম, এই কথা? তবে আমার এই কদিনের মাইনে চুকিয়ে দাও। বিপিন বলল, মাইনে আবার কোথায়? তোকে তো কাজ শেখাবো বলে নিয়েছিলাম। আমি বললাম, তবে রে, এই বলে গুড়ের নাগড়িতে লাথি মারতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার 2টো লোক আমার হাত ধরে ফেলল, আর বিপিন সেই ফাঁকে আমার গালে একটা চড় কষিয়ে দিল। তারপরে বলল, ভাগ এখান থেকে। তখন রাস্তার সামনে লোক জড়ো হয়ে গিয়েছে। বিপিন তাদের শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, দেখুন ছোঁড়ার কাণ্ড একবার, বাড়িতে খেতে পায় না বলে এখানে নিয়ে এসেছিলাম কাজ শেখাতে। রোজ কিশমিশ লবঙ্গ দারচিনি চুরি করে পালাতো, আজ হাতে নাতে ধরেছি। একজন বাঁধা খদ্দেরও সেখানে দাঁড়িয়েছিল, বাকিটি জিনিস কিনত। সে বলল, দূর করে দাও না কেন বিপিনবাবু, এইসব কাজের লোকের জন্যেই তো দোকানের বদনাম হয়। বিপিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমার তখন 3 সপ্তাহ কাজ হয়েছে। বললাম, আমার পাওনা চুকিয়ে দাও, চলে যাচ্ছি। বিপিন বাক্স খুলে 5টা একটা টাকার নোট দলা পাকিয়ে আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, যা,
তোর পাওনার চাইতে বেশিই দিলাম, আর একদম এদিকে মারাবি না। অনেক দিন পরে হাতে 5টা টাকা এলো। আমি পাশের রাস্তায় একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। মনে হলো নিজের পয়সা এবারে 1 পেয়ালা চা এবং লেড়ো বিস্কুট খাই। কেবল গিয়ে বসেছি, দোকানিকে তখনও ডাকিনি। এমন সময় একজন লোক 30-35 বছর বয়স, ধপধপে ট্রাউজার, ছাই রঙের বুশ শার্ট, দাড়ি গোঁফ কামানো, আমাকে বলল, এই ছোঁড়া, তোর নাম কি রে? তুই বিপিনটাকে আচ্ছা শুনিয়েছিস। ছোঁড়া শুনে একটু রেগে গিয়েছিলাম, কিন্তু পরের কথাটায় সেই রাগ জল হয়ে গেল। লোকটা বলল, আসবার সময় ওর একটা কিছু ভেঙে দিয়ে এলি না কেন? এই বলে আমাকে কিছু না বলে দোকানিকে বললে, ওহে মতি, এদিকে এসো। মতি উত্তরে বলল, আসছে শিবুদা। দোকানে সে দাঁড়ালে লোকটা তাকে বলল, 2টো ডবল ডিমের মামলেট, 2টো মুচমুচে টোস্ট আর 2টো কেক, যেন বড় স্লাইস হয়। শেষ হলে 2 গ্লাস চা। দোকানি বলল, এক্ষুনি দিচ্ছি শিবুদা। এরপরে লোকটা বলল, তাড়াতাড়ি খেয়ে নে, কাজ আছে। আমি ভয়ে ভয়ে নাম জিজ্ঞেস করলাম। লোকটা বলল, সবাই শিবুদা বলে, তুইও তাই বলবি। ভীষণ খিদে ছিল, তাই খাবারগুলো কখন যেন শেষ হয়ে গেল। খুব বেশি চিনি দেওয়া গরম চাও মন্দ লাগলো না। বুঝলাম এসব শিবুদাকে খাতির করার জন্য, তা না হলে চায়ে এত চিনি থাকেই না। শিবুদা খেয়ে উঠে দোকানিকে বলল, লিখে রাখিস। তারপর আমাকে বলল, বাইরে চল, কথা আছে। বাইরে আমরা গিয়ে একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালাম। শিবুদা বলল, চাকরি করবি? আমি বললাম, মাইনে কত? শিবুদা বলল, যা ভাবছিস তার চেয়ে অনেক বেশি, কাজটাও খুব সহজ। আমি বললাম শিবুদাকে, তাহলে সে কাজ তারা আমাকে দেবে কেন? শিবুদা বলল, বেশি কথা বলবি না, শুনে যা। সপ্তাহে 1 দিন, কোন দিন তোকে আমি জানিয়ে দেব। রসা রোডের মোড়ে, যেখানে রেল লাইন রাস্তার উপর দিয়ে চলে গেছে, সেখানে সন্ধ্যে 6টার সময় দাঁড়িয়ে থাকবি। তোকে কিছু করতে হবে না। একটা ঠেলা গাড়ি থেকে একটা লোক এসে তোর কাছে দাঁড়াবে। তুই বলবি শিবুদা, সেও বলবি শিবুদা। এরপরে তোকে একটা পুঁটলি দেবে, সেটা নিয়ে তালতলা লেনে যাবি। আমি ঠিকানা দিয়ে দেব। একটা বাড়িতে পৌঁছে দিবি, সেখানে গিয়ে বলবি শিবুদা পাঠিয়েছে। তোকে আর কিছু করতে হবে না। আমি ঠেলার কাছেই থাকবো, কিন্তু তুই আমাকে দেখতে পাবি না। আমি শিবুদাকে বললাম, পুঁটলিতে কি থাকবে শিবুদা? শিবুদা রেগে গিয়ে বলল, তা দিয়ে তোর কি দরকার? পুঁটলি কখনো খোলার চেষ্টা করবি না। আমি বললাম, তাই কি করি? শিবুদা বললে, মনে রাখবি, তোর উপর সব সময় নজর রাখছি। আমার কাজটার উপর কেমন লোভ হলো। শিবুদা তারপর আমাকে যোগু বাবার বাজারে নিয়ে গিয়ে 2টো প্যান্ট, 2টো শার্ট ও 1 জোড়া চটি কিনে দিল। একটা সেলুনে নিয়ে গিয়ে চুল ছাটিয়ে দিল। তারপরে বলল, বেশ ফিটফাট থাকবি, রোজ স্নান করবি। আর তারপর আমার পকেটে 20টা টাকা ভরে দিল। একদিনে 25 টাকা রোজগার। সেটা শনিবার ছিল। মঙ্গলবার দুপুরে আচ্ছা করে পরোটা মাংস খেয়ে সন্ধেবেলা গিয়ে দাঁড়িয়ে রইলাম। কয়েকটা ঠেলা গাড়ি চলে যাবার পরে 2টো ঠেলা একসঙ্গে এলো। একটা লোক এতক্ষণ ঠেলছিল,
সে বেরিয়ে এসে আমাকে বলল, শিবুদা। আমিও বললাম, শিবুদা। এরপরে সে আমার হাতে একটা পটলি দিয়ে আবার ঠেলা ঠেলতে লাগলো। আমি একটা বাসে চেপে এসপ্ল্যানেড এলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে তালতলা লেনের সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। শিবুদা সেইভাবেই যেতে বলেছিল। পটলিটা দেখতে ছোট, কিন্তু বেশ ভারী। রিক্সা না নিলে অসুবিধা হতো। তালতলা লেনের মোড়ে গিয়ে রিক্সা ছেড়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম ছোট বাড়ি হয়তো হবে। দরজা বন্ধ ছিল। সেখানে গিয়ে বেল টিপলাম। দরজা খুলে একটা লোক বেরিয়ে এলো। তাকে বললাম, শিবুদা পাঠিয়েছে। সে আমাকে বলল, ভেতরে এসো। ভেতরে গেলাম। দেখলাম বড় বসবার ঘর, কিন্তু লোকটা আমাকে বসতে বলল না, শুধু বলল, পুটলিটা দাও, বলে ভেতরে চলে গেল। মিনিট 10 পরে হাতে একটা খাম নিয়ে এলো। আমাকে দিয়ে বলল, এটা তোমার, রাস্তায় গিয়ে খুলো। রাস্তায় গিয়ে আলোর ধারে খামটা খুললাম। ভেতরে 5টা 10 টাকার নোট। তখনও কিছু মনে হয়নি। এত সহজেই 50টা টাকা, তার মানে মাসে 200 টাকা। শিবুদা ঠিকই বলেছিল, অত টাকা আমি ভাবতে পারবো না। পরের বার অর্থাৎ বৃহস্পতিবার আবার এই জিনিস হলো। 3য় সপ্তাহের শনিবার। সেদিনও ঠিক এই রকম। শনিবার সকালে শিবুদার সঙ্গে দেখা হলো হালদার পাড়া লেনে। শিবুদার ডেকে কথা বলছিল। বলল, লেগে থাক, তোর নামে মাকে পুজো দিয়ে এলাম। আসছে মাস থেকে তোর মাইনে একটু বাড়িয়ে দেবো ভাবছি। প্রত্যেকবার 75 টাকা করে পাবি। এরকম মাসখানিক আরও গেল। 2 সপ্তাহ বাদে একদিন সন্ধ্যায় ওই রকম পুটলি নিয়ে যাচ্ছে। বাসে একটা লোক, মনে হলো মুখ চেনা, আগেও দেখেছি। আমার পাশের লোকটি উঠে যেতেই সে আমার পাশে এসে বসল। আমার কেমন যেন ঠিক ভালো লাগলো না। যোগুবাবুর বাজার আসতেই আমি তাড়াতাড়ি নেমে গেলাম। আমি একটা 2 নম্বর বাসে লাফ দিয়ে উঠলাম। ধর্মতলায় নেমে সেখান থেকে রিক্সা ধরলাম। পরের সপ্তাহে আর রাস্তায় এসে দাঁড়ালাম না। তখন আমি ভবানী সিনেমার কাছে প্রায় একটা পুরো বাড়িতে থাকি। ভাড়া দিতে হয় না, আলো নেই, কলের জলও নেই, কিন্তু তাতে আমার এমন কি ক্ষতি? শিবুদাকে বলতেই হতো কোথায় থাকি আমি। একটু রাতে শিবুদা এসে উপস্থিত হলো। রেগে গিয়ে বলল, আজ গেলি না যে, অসুখ করেছে? আমাকে জানালি না কেন? আমি বললাম, না শিবুদা, এ লাইন আমি ছেড়ে দিয়েছি। শিবুদা বলল, ছাড়বো বললে কি ছাড়া যায়? তুই বোধহয় জানিস না, তোর মাইনে 2 মাস পর থেকে 100 টাকা করে দেব। আমি চুপ করে শুনলাম। লোভ যে একেবারে হয়নি তা নয়, কিন্তু সকালে দিনের আলোয় ব্যাপারটা ভালো করে ভেবে দেখলাম। এই লোকটা কে, যে সেদিন বাসে উঠে আমার পাশে বসেছিল? ঠিক করলাম, এদের সঙ্গে কাজ করা ভালো হচ্ছে না, ছেড়েই দিই। হাতে তখনও বেশ কয়েকটা টাকা রয়েছে, নইলে এ জোর পেতাম না। কিন্তু তার আগে আস্তানা বদলানো দরকার। তখন টালিগঞ্জের ওদিকে অনেক বাড়ি ভাঙা আরম্ভ হয়েছে। কিছুদিন গা ঢাকা দেওয়া কঠিন হবে না। উত্তরপাড়া, রিসড়ে কিংবা অ্যাঙ্গাসের কাছে কোনো কলোনিতে কিছুদিন গা ঢাকা দেওয়া যাবে। সেই রাত্রিরেই সেই আস্তানা ছেড়ে আর একটা পোড়ো বাড়িতে ঢুকলাম। দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে, দরজায় একটা তালা লাগানো, কিন্তু চাবি দেওয়া নেই। সে রাত্রি সেখানেই কাটাবো ভাবলাম। পুরো রাত কাটানো গেল না। শেষ রাত থেকে চারদিক চেঁচামেচি, পটকার শব্দ। বুঝলাম 2 দলে শক্তি পরীক্ষা হচ্ছে। একটু পরে
বোমা পড়তে আরম্ভ করলো। আমি ভাবলাম এইখানে খাঁচার ইঁদুরের মতো মরে থাকতে হবে। বাড়ির পিছনে অনেকগুলো পেয়ারা গাছ ছিল, একেবারে ঘুরঘুরতে অন্ধকার। ভাবলাম একটা গাছে উঠে দেখি শব্দটা কোন দিক থেকে আসছে। যে গাছটা ধরেছিলাম তার ডাল পলকা, অন্ধকারে টের পাইনি। হঠাৎ হাত আলগা হয়ে গেল, নিচে পড়ে গেলাম। নিচে ঝোপঝাড় আর বড় বড় ঘাস, খুব লাগেনি। শব্দটা ক্রমশ কাছে আসতে লাগলো। ভাবলাম এখানে আর দাঁড়িয়ে থাকা নয়, যা থাকে কপালে। এই বলে এক ছুটে রাস্তায় বেরিয়ে উত্তর দিকে ছুটতে লাগলাম। রেল লাইনের উপরে চারদিকে অনেক বস্তি রয়েছে। ভাবলাম একটা খালি ঝুপড়ি যদি পাই তার মধ্যে গিয়ে শুয়ে থাকবো। কিন্তু ঝুপড়ি অবধি পৌঁছতে পারলাম না। খানিকটা উপরে উঠেছি, এমন সময় মোটা গলায় কে যেন চেঁচিয়ে বলল, কে যায়? মাটিতে টান হয়ে শুয়ে এলাম। তারপর আর একটা লোক বেরিয়ে এসে মোটা গলার লোকটার পাশে দাঁড়িয়ে বলল, নিধের দলের লোক বলে মনে হচ্ছে, রেখে কাজ নেই, সাবার করে দেওয়া যাক। এই বলে আমার চারদিকে পেটও ছুঁড়তে লাগলো। দু তিনটে আমার কাছাকাছি পড়ল। তারপর একটা কোথাও লেগে থাকবে, আমি বুঝতে পারলাম না। পাশে কোথাও একটা গর্ত কাটা থাকবে, বুঝতে পারলাম। গড়িয়ে গড়িয়ে তার মধ্যে পড়ে গেলাম। পরদিন সকালে মনে হলো বোধহয় শেষ রাত্রে বৃষ্টি হয়েছিল। একটা ব্যাঙ আমার কপালের ওপর বসে আছে। আগে হলে কিরকম খারাপ লাগতো, তখন কিন্তু কিছু মনে হলো না। ব্যাঙটা একটু পরে লাফ দিয়ে চলে গেল। আমার মন থেকে তখনও ভয় যায়নি। উঠে দাঁড়াবার চেষ্টা করলাম, প্রথমটা পারলাম না। নিজের মনে বললাম, কিছুই তো বুঝতে পারছি না, এত হালকা লাগছে কেন? কতদিন হলো, তাও এখন আর হিসেব নেই। একটা কথা মনে হলো, সকালে উঠতেই তো আমার খিদে পেত, কিন্তু সেদিন কিছুই হলো না। তারপর সমস্ত দিন রাস্তার ধারে বসে রইলাম। মনে হলো আমাকে কেউ দেখেও দেখছে না। তারপর যখন সন্ধে হলো তখনও সেখানে বসে আছি। এমন সময় দেখলাম তুই একটা ঠেলা গাড়ির সঙ্গে দক্ষিণ দিক থেকে আসিস। তোকে ইশারা করলাম, কিন্তু তুই দেখতে পেলি না। পরের দিন এবং তারও পরের দিন দেখলাম তুই রোজই এই সময় বেরিয়ে ফিরিস। তোর সঙ্গে চলতে আরম্ভ করলাম। তুই একটু অন্যমনস্ক ছিলি, তোর সঙ্গে কথা বলতে তুই কেমন চমকে উঠলি। এতদিন পরে দেখা হতেই পারে। আমি জিজ্ঞেস করলাম, কালী, তুই আজকাল থাকিস কোথায়? তোর পিসিমারা আছেন? কিন্তু কালী কোনো জবাব না দিয়ে একটু হাসল। এমন সময় একটা বাস এসে দাঁড়ালো। কালীকে বললাম, আমার সঙ্গে চল না, বাড়ি গিয়ে শুনবো তোর গল্প। আমি লাফ দিয়ে বাসে উঠলাম। কালী নিচে দাঁড়িয়ে। আমি হাত বাড়িয়ে কালীর হাতটা ধরে তুলতে চাইলাম, কিন্তু আমার হাত কালীর হাতের ভেতর দিয়ে গলে গেল। আমি কালী কালী বলে ডাকতে লাগলাম, কিন্তু কালীর মুখটা কেমন বদলে গেল। বড় কাচের উপর জল পড়লে জলটা কীরকম ছড়িয়ে পড়ে, সবই তেরচা দেখায়। মনে হলো কালীর মুখটাও সেরকম বদলে গেল। কালী যেন তাকে জোর করে ধরে রাখবার চেষ্টা করছে। এরপর বাসটা আবার ঝাঁকুনি দিয়ে থামল। সামনে একটা ট্রাক। দেখলাম কালী শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারল না, কিরকম জলের মতো মিলিয়ে গেল। কালীর আলোয়ানটা কিছুক্ষণ পড়েছিল রাস্তায়, তারপর সেটাও আস্তে আস্তে মিলিয়ে গেল।
এইবার তোরা বুঝবি আমি কেন ওই রাস্তায় যেতে চাইনি। অসিত বলল, সে কি রে, তোর মুখ যে একেবারে সাদা হয়ে গিয়েছে। চল তোকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি।